হুট করেই নিশির শাড়ির আঁচল টেনে খোলে নিলয়। নিশি বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে এসেছে নিশি। একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হলো সে। নিলয় যে এমন কাজ করতে পারে তা নিশির ধারণার বাইরে ছিল। নিলয় চৌধুরী নিশির বান্ধবী নীরার একমাত্র ভাই। ভদ্র, মার্জিত, অসম্ভব সুন্দর একটি ছেলে। বলতে গেলে রূপে গুণে অনন্য। মেয়ের সাথে মেয়ের বাপের মন জয় করার মতো প্রতিপত্তি। নিশি নিলয়কে সবসময় শ্রদ্ধার চোখেই দেখেছে, কিন্তু আজ নিশি যথেষ্ট শান্ত একটা মেয়ে, কিন্তু নিলয়ের এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখের রাগের আগুন জেলে নিলয়ের গালে একটা চর বসিয়ে দিল। নিশি যে এমন কিছু করতে পারে তা নিলয়ের জানা ছিল না। বিখ্যাত ইন্ডাস্ট্রিজ আরিফ চৌধুরীর একমাত্র ছেলে নিলয়। কেউ যেখানে ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, নিশি সেখানে আগে থেকেই রেগেছিল নিলয়। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেয়ালের সাথে চেপে ধরল নিশিকে। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে। এবার চেঁচাতে লাগলো নিশি, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন ছাড়ুন আমায়, এটা কোন ধরনের অভদ্রতা? ও, এ কোন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ডলাডলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয় চৌধুরী। আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনি আমাকে যা নয় তাই বলবেন। ও রিয়েলি? যাতা? এখন আমি যাতা হয়ে গেলাম? আমি না হয় যাতা, কিন্তু যাদের সাথে ঘষাঘষি করছিলে তারা নিশ্চয়ই যাতা নয়। তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? নিলয়ের ভাষা শুনে নিশি হতবাক। এই মানুষটার মধ্যে এমন একটা পার্সোনালিটিও থাকতে পারে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। এবার নিশি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হেঁচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিলয়ের গালে চর বসালো। রাগের মাথায় কাজটা করলেও নিলয়ের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলোতে নিশি যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই নিশির ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল নিলয়। নিলয় কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নিশি। নিলয় তো এমন ছিল না, তাহলে আজ কেন? নিলয়ের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নিশির ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। নিলয় যেন নিশিতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। নিশির শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল নিলয়কে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে। দুই হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো নিশি। নিশির কান্নায় নিলয়ের ঘোর কাটল। ও যে কতটা জঘন্য কাজ করেছে তা মুহূর্তেই বুঝতে পারল। নিজেকেই খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। হাউ কুড হি! আর কিছু না ভেবে ব্যস্ত হয়ে নিশির কাছে ছুটে গেল নিলয়। নিশু, নিশু, সরি, আমি এমন কিছু করতে চাইনি, বিশ্বাস করো। প্লিজ কেঁদো না, মাফ করে দাও প্লিজ। নিলয়কে কাছে আসতে দেখে আরও কুকড়ে গেল নিশি। গুটিসুটি হয়ে বসে আছে। নিলয়ের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। যে কোনো মেয়ের জন্যই এটা একটা বড় ধাক্কা। নিলয় কি করবে বুঝতে না পেরে নিজেও ছুট লাগায়। কিন্তু ততক্ষণে নিশি ধরা ছোঁয়ার বাইরে। আনমনে হাঁটছে নিশি। মাথাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। নিলয়ের বিহেভিয়ার কিছুতেই মেনে নিতে পারছে না নিশি। তাই তো বেস্ট ফ্রেন্ডের বিয়েটা মাঝপথে ফেলেই ছুটে চলে এসেছে। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে নিশি। নিলয়ের জন্য তিল তিল করে গড়া অনুভূতিগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেল যেন। বুকের ভেতর কোথাও যেন বড্ড কষ্ট হচ্ছে, খুব কষ্ট। বাসায় ফিরে বাবার সাথে কোনো কথা বলেনি নিশি। এসেই দরজা দিয়ে বসে আছে। হাসি খুশি মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে অবাক হয়েছেন তারিকুল রহমান। কিন্তু বিষয়টা এই মুহূর্তে দুশ্চিন্তায় রূপ নিয়েছে। মেয়ের এমন ব্যবহার নিতে পারছেন না তিনি। মামরা মেয়েটাকে একাই সামলেছেন। মায়ের ভালোবাসাটুকুও দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আজ মনে হচ্ছে নিশির মায়ের খুব প্রয়োজন। নিজের সবটা দিয়েও হয়তো ভরতে পারেনি মেয়ের ভালোবাসার ঝুলি। কোথাও একটা ফাঁকা রয়ে গেছে। মেয়েটার বিধ্বস্ত চেহারা যেন তাই বলছে। নিলয় কি করবে বুঝতে পারছে না। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে।
বাড়ি ভরা মেহমান না থাকলে চৌধুরী ম্যানশনের সব জিনিস ভেঙে চুরমার করে ফেলতো সে। নিজেকে শুধু একটা প্রশ্নই করে যাচ্ছে বারবার, কি করে পারলো সে এমনটা করতে? কি করে? নিশি তাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। ভাবতেই নিজের অজান্তেই গাল বেয়ে নেমে এলো বৃষ্টির ধারা। নিলয় চৌধুরী আজ কাঁদছে। বিষয়টা বড্ড বেমানান, কিন্তু কাউকে হারিয়ে ফেলার প্রচণ্ড ভয় যে নিলয়ের মতো কঠিন হৃদয়কেও ছুঁয়ে যাচ্ছে বারবার, আর সাথে বাড়িয়ে দিচ্ছে হাহাকার। চোখ বন্ধ করতে ভেসে উঠছে ভয়ার্ত একটি মুখের ছবি, অজস্র মায়ায় জড়ানো সে ছবি, যে মায়ায় আটকে পড়েছিল নিলয় 1 বছর আগে। ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানের ধুম পড়েছে। ভার্সিটি ক্লাবের সদস্যরাই প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে, এবারও তার ব্যতিক্রম নয়। চারদিকে জমকালোভাবে সাজানো হয়েছে। অবাক বিস্ময়ে চারদিকে তাকাচ্ছে নিশি। ভার্সিটি লাইফের প্রথম ফাংশন এটা। আসার কোনো ইচ্ছে যদিও ছিল না, কিন্তু নীরার জেদের কাছে হার মানতে হয় তাকে। নীরার সাথে দেখা হয় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে। পাশের সিটে বসেছিল, সেখান থেকে বন্ধুত্ব, আর দুজনে একই ভার্সিটিতে চান্স পাওয়ায় তা আরও গভীর হয়েছে। যাই হোক, নিশি আজ হাফ সিল্ক নীল শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, কানে ছোট টপ, লম্বা চুলগুলো খোলা, চোখে ভারী করে কাজলের রেখা টেনেছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। যদিও সবটাই নীরার জোড়াজড়িতে। শাড়ি সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে নিশিকে, মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। অন্যদিকে নীরা একটার পর একটা সেলফি তুলেই যাচ্ছে, তার মধ্যে অস্বস্তির অপর্যন্ত নেই। নিশির ব্যাপক রাগ লাগছে। এদিকে নিশি ঠিকমতো হাঁটতেই পারছে না, আর ওদিকে নীরার পাত্তাই নেই। নেহাত প্রথমবার শাড়ি পরেছে, নয়তো সেও দেখিয়ে দিত। নিশির ভাবনার প্রহর কাটল কিছু মানুষের ছোটাছুটির আওয়াজে। কি, এরা এভাবে দৌড়াচ্ছে কেন? নীরাও একরাশ বিস্ময় আর কৌতূহল নিয়ে পাশে এসে দাঁড়ালো। দোস্ত, এখানে কি ম্যারাথন চলছে? সবাই দৌড়াচ্ছে কেন? আল্লাহর ওয়াস্তে একটু চুপ থাকবি? ওকে ওকে, চুপ থাকলাম। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কেপ বাসে মারামারি শুরু হয়ে গেছে। এক পাশ হয়ে দাঁড়াও, নয়তো রক্ষা নেই। ভয়ে নিশির হাত পা রীতিমতো কাঁপছে, নড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না। নীরারও সেই একই অবস্থা। দৌড়ানোর কথাটা তাদের মাথা থেকেই বেরিয়ে গেছে যেন। কিছুক্ষণের মধ্যেই একদল ছেলে স্টিক হাতে দৌড়ে এলো। কিছু ছেলেদের ধরে বেদম পেটাচ্ছে তারা। নিশির মনে হচ্ছে এবার সে পড়েই যাবে। দাঁড়িয়ে থাকার ন্যূনতম শক্তি খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই একটা ছেলে নিশি আর নীরার দিকে এগিয়ে এলো। নীরা তো রীতিমতো কাঁদছে। ছেলেটা কাছাকাছি আসতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল নিশি। মনে মনে আল্লাহকে ডাকছে। কিছুক্ষণ পরও কোনো সাড়া শব্দ না পেয়ে চোখটা হালকা খুলল নিশি। চোখ দুটো হালকা খুলল নিশি। ওর দিকে এগিয়ে আসা স্টিকটা কেউ একজন চেপে ধরে আছে শক্ত করে। নিশি একটা ঢোক গিলে পাশে তাকালো। সাদা শার্ট, কালো জিন্স পরিহিত একটা ছেলে এক হাত পকেটে রেখে অন্য হাতে স্টিকটা চেপে ধরে আছে অনেকটা স্টাইল নিয়ে। নিশি তাকাতেই ছেলেটাও আর চোখে তাকালো, কিন্তু প্রায় সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ছেলে এসে দাঁড়ালো ছেলেটির পাশে, আর চোখের ইশারা পেয়েই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বেদরাম পেটাতে লাগলো। কিন্তু সেদিকে নিশির কোনো খেয়ালই নেই। সে তো অবাক চোখে ছেলেটিকে দেখছে। ছেলেরাও যে এত সুন্দর হতে পারে নিশির তা জানা ছিল না। সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সব ইনোসেন্স এই ছেলেটির গায়ে ঢেলে দিয়েছেন। গায়ের রংটাও কি ভয়ঙ্কর সুন্দর। ছেলেটির গায়ের রংটা নিশির গায়ের রঙের চেয়েও উজ্জ্বল দেখাচ্ছে। বিষয়টি নিশির কাছে মোটেও ভালো লাগছে না। ছেলেদের এত সৌন্দর্য প্রকৃতিও মেনে নিতে নারাজ। সৌন্দর্যে শুধুমাত্র মেয়েদের আধিপত্য, যেখানে ছেলেদের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। নিশির ঘোর কাটলো নীরার চিৎকারে। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নীরার দিকে তাকালো। ভাইয়া? নিশি কিছুই বুঝতে পারছে না। ছেলেটা নীরার ভাইয়া? কই, ওদের বাসায় তো কখনো দেখেনি। ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে চুপচাপ ব্যাপারটা বোঝার চেষ্টা করছে নিশু। ভাইয়া, তোর হাত থেকে তো ব্লিডিং হচ্ছে। নিশ্চয়ই মারামারি করছিলি। দাঁড়া, আমি বাসায় গিয়েই মাকে বলবো যে তুই ভার্সিটি গিয়ে গুন্ডামি করিস। হ্যাঁ, আসছে, মাকে বলবো।
আমি না থাকলে তো মাথাটাই দুভাগ হয়ে যেত। আবার বড় বড় কথা গাধার মতো এখানে দাঁড়িয়েছিলি কেন? তাও আবার এত গন্ডগোলের মাঝে। ভাইয়া, বোনকে রক্ষা করা তো ভাইয়ার রেসপন্সিবিলিটি। আর তুই তো রেসপন্সিবিলিটি পালন করার সুযোগ পাস না। উল্টে আমি তোকে মার বকা খাওয়া থেকে বাঁচাই। তাই ভাবলাম তোকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। কি বলিস নিশু? অনেক হয়েছে পাকামো, এখন আল্লাহর ওয়াদে অফ যা। আর এই যে আপনি, নিশিকে উদ্দেশ্য করে, ওর না হয় মাথায় ছিট আছে, কিন্তু আপনি কি দেখতে এভাবে দাঁড়িয়েছিলেন? যদি কিছু হয়ে যেত? না মানে আসলে ভাইয়া, তুই আমাকে তার ছিঁড়ে বলছিস? কই বললাম, তুই তো আমার বলার আগেই স্বীকার করে নিচ্ছিস। নিশি সেদিন খিলখিল করে হেসে উঠেছিল। হাসির তোরে ভাসিয়ে নিয়েছিল নিলয়ের মনটাকেও। নিশিকে বুঝতে না দিলেও সেদিনই নিলয় খুন হয়েছিল সেই নীল পরিটাতে। বর্তমানে 3 ঘন্টা হতে চলল। নিশির ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। উদ্দেশ্য নিশিকে এক নজর দেখা আর কালকের জন্য ক্ষমা চাওয়া। নিলয় জানে নিশি তাকে দেখলে রেগে যাবে, কিন্তু তাতে তার কোনো যায় আসছে না। রাগুক মারুক যা ইচ্ছা করুক, তবুও নিলয় দমে যাওয়ার পাত্র নয়। তার যে নিশিকে চাই চায়। কাল রাতে 1 মিনিটের জন্য চোখের পাতা বুঝেনি সে। শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছটফট করেছে। নিশির ঘৃণা নিয়ে বেঁচে থাকা নিলয়ের পক্ষে সম্ভব নয়। তাই তো সকাল হতেই বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই নিশি ভার্সিটিতে ঢুকেছে। নিলয়ের উপস্থিতি বুঝতে পেরেও একবারও তাকায়নি তার দিকে। নিশি থেকে পাওয়া প্রথম অবহেলা মেনে নিতে পারছে না নিলয়। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে। আরও প্রায় 4 ঘন্টা পর নিশি ক্লাস শেষ করে ভার্সিটি গেটে এসে পৌঁছালো। পার্কিংয়ে চোখ যেতেই থমকে গেল নিশি। নিলয় এখনো দাঁড়িয়ে আছে, এলোমেলো চুল, পরনে রাতের টি শার্ট আর ট্রাউজার, হাতে জ্বলন্ত সিগারেট। লাল হয়ে থাকা চোখ দুটো অনেক কিছুই সাক্ষ্য দিচ্ছে, প্রকাশ করছে অনেক আকুতি, কিন্তু নিশি অপারক। নিলয়কে এই অবস্থায় দেখে অবাক হলেও নিজের রাগ ভুলেনি সে। তাই তো অবলীলায় নিলয়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় নিশু। নিলয়ের এই গভীর মায়ায় মাখা ডাকে থমকে দাঁড়ায় নিশি। এই ডাককে উপেক্ষা করার ক্ষমতা যে তার নেই, কিন্তু না, আজকে আর দাঁড়াবে না সে, কিছুতেই না। নিশি আবার পা বাড়াতেই হাত চেপে ধরল কেউ। নিশি ঝটকা দিয়ে পেছনে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ছাড়ুন আমায়, হাউ ডিয়ার টু টাচ মি। নিশু, নিশু প্লিজ শান্ত হো। আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? আই সে লিভ মি। ও ওকে ওকে, এই দেখো ছেড়ে দিয়েছি। প্লিজ এবার তো শান্ত হো, আমার কথাটা একটু শুনো প্লিজ। কি শুনবো? হ্যাঁ, কি শোনাতে চান আপনি? আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে কথা বলতে আমার রুচি বোধে বাধে? নিশু কি বলুন? সত্যিটা শুনতে কষ্ট হচ্ছে বুঝি, বাট আই কান্ট হেল্প। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বলেই হাঁটা দিল সামনের দিকে। পেছন থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়েও ফিরে তাকায়নি নিশি। নিজেকে কোনোভাবেই দুর্বল করতে চায় না সে। নিলয়কে বলা প্রতিটি কথা নিজের বুকেও আঘাত করেছে তীক্ষ্ণভাবে, কিন্তু তবুও নিশি নিলয়কে ক্ষমা করবে না, কিছুতেই না। রক্তমাখা হাত নিয়ে টলমলে চোখে নিশির যাওয়ার দিকেই তাকিয়ে আছে নিলয়। বুকে ভয়, তার একটা ভুলে নিশিকে হারিয়ে ফেলতে হবে না তো? না, কিছুতেই না। এত সহজে আমি তোমাকে হারাতে দিব না নিশু, তুমি চাইলেও না। তোমাকে যে বড্ড প্রয়োজন। তুমি ঠিকই বলেছ, একসেপ্ট তো করতে হবেই, কিন্তু আমাকে না, তোমাকে। ইউ হ্যাভ টু একসেপ্ট মাই অ্যাপোলজি অ্যান্ড লাভ। আহ! এই চুপ চুপ, চেঁচাচ্ছ কেন? ঘনদুলে খাওয়াবা নাকি? আর কথা না বলে হুম করছো কেন? ওহ সরি সরি, আর ইউ অল রাইট? আপনি আপনি এত রাতে আমার বেডরুমে আসার সাহস করলেন কি করে? চারপাশে কি আছে নিশু? আমি ট্রেনিং নেওয়া আছে আমার। তোমার বেলকনি দিয়ে রুমে উঠে আসা আমার জন্য রীতিমতো ধুতপাত। কি? আপনি বেলকনি দিয়ে রুমে ঢুকেছেন? জানোই তো কি, তোমার কি মনে হয় এত রাতে আমি তোমার বাবা থেকে পারমিশন নিতে যাবো আর তোমার হিটলার বাপ নাচতে নাচতে রাজি হয়ে যাবেন? এই একদম বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমি এক্ষুনি বাবাকে ডাকছি, তারপর বুঝবেন কত ধানে কত চাল। আগে ড্রেস তো পরে নাও। নিলয়ের চোখের ইশারা পেয়ে নিশি নিজের দিকে তাকালো।
তাকিয়েই চোখ বেরিয়ে আসার উপক্রম। ওর গায়ে যে শুধু টাওয়াল জড়ানো তা নিশির মনেই ছিল না। ওয়াশরুম থেকে ড্রেস নিতে বের হতেই নিলয়ের সাথে ধাক্কা খেয়ে চেঁচিয়ে ওঠে নিশি। ভয় আর রাগের চোটে নিশির মাথাতেই ছিল না যে ও উইদাউট ক্লথ দাঁড়িয়ে আছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। বেডশিটটা কোনো রকম গায়ে জড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনি আসলেই একটা লুচু। একটা মেয়ের রুমে এইভাবে চলে আসতে লজ্জা করে না আপনার? আপনার মধ্যে কি ম্যানার্সের এম পর্যন্ত নাই? মানুষের প্রাইভেসি বলে যে কিছু একটা থাকতে পারে, এটা আপনার ভাবা উচিত ছিল। আপনি ইচ্ছে করে এইভাবে আসছেন যেন আমাকে এই অবস্থায় দেখতে পারেন। ছি, সেই মনে মিস্টার চৌধুরী। আরে আজিব তো, ইলজিক্যাল কথাবার্তা বলছো কেন নিশু? আমি জানতাম না কি যে তুমি রুমে টাওয়াল পরে ঘুরে বেড়াও। আর আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে এভাবে দেখার। আপনার কি ইন্টেনশন সেটা আমি সেই দিনই বুঝে গিয়েছি, যেদিন আপনি ছি। প্লিজ নিশু, আমি তো সরি বলেছি। আর এত কষ্ট করে এখানে আসার কারণও একটাই, জাস্ট তোমাকে সরি বলা। প্লিজ মাফ করে দাও প্লিজ। হাসালেন আমায় আপনি। সো কল নিলয় চৌধুরী আমার মতো সাধারণ মেয়েকে সরি বলতে বাড়ি বয়ে এসেছে, তাও আবার এত রাতে। বাহ, দ্যাট ওয়াজ আ গুড জোক। এইসব তো আপনাদের মতো ভিআইপিদের জন্য কমন, রাইট? কে জানে কত মেয়ে। জাস্ট শেট আপ নিশু, শেট আপ। ড্যাম ইট, তুমি আমার সম্পর্কে এমনভাবে ভাবলে কিভাবে? হাউ কুড ইউ? একটা না হয় ভুল করেই ফেলেছি, তার জন্য এত শাস্তি? সেই দিন থেকে আজ পর্যন্ত তোমাকে সরি বলেই যাচ্ছি, বাট তোমার কোনো পাত্তাই নেই। আরে এতবার ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিবে, তাহলে তুমি কেন পারছো না নিশু? কেন? নিশি নিজেও বুঝতে পারছে না কেন পারছে না সে নিলয়কে ক্ষমা করতে। কেন? একটু থেমে আবার বলতে শুরু করলো নিলয়, বলো নিশু, প্লিজ বলো, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? কিছু তো বলো নিশু, প্লিজ। নিশি কি বলবে বুঝতে পারছে না। নিশিকে চুপ থাকতে দেখে নিলয় নিশিকে আস্তে করে ছেড়ে দিয়ে সরে গেল। পাশের দেয়ালে ক্রমাগত ঘুষি দিতে লাগলো। সকালের কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়ছে। নিশি এসবের জন্য প্রস্তুত ছিল না। ভয়ে ওর শরীর কাঁপছে। নড়ার ন্যূনতম শক্তি তার নেই। গলা থেকে কথা বের হচ্ছে না। তবুও কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, স্টপ নিলয়, জাস্ট স্টপ। নিশির মুখে নিলয় নামটি শুনেই থমকে যায় নিলয়। নিশি প্রথম দিকে নিলয়কে ভাইয়া বলে ডাকতো। নিলয় নিষেধ করার পর থেকে মিস্টার চৌধুরী বলেই ডেকে এসেছে। আজ প্রথম নিশির মুখে নিলয় নামটি শুনে প্রচুর অবাক হয়েছে নিলয়। তার চেয়েও বেশি খুশি হয়েছে। নিশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অনবরত, আর নিলয়ের হাত থেকে রক্ত। ইতোমধ্যে নিশির দরজায় ধাক্কা শুরু হয়ে গেছে। দরজার ওপাশে চিন্তিত বাবা অনবরত দরজায় কড়া নেড়ে যাচ্ছেন। এবার নিশি নড়ে উঠল। তাড়াহুড়ো করে ফার্স্ট এড বক্স এনে এগিয়ে দিল নিলয়ের দিকে। কিন্তু নিলয়ের সেদিকে খেয়াল নেই। এক দৃষ্টিতে নিশিকে দেখছে সে। কান্না করলে সব মেয়েদেরই কি এত সুন্দর লাগে? নাকি শুধু ওর নিশিকেই এতটা মায়াবী লাগে? এই মেয়েটা নিলয়কে প্রতিটা সেকেন্ডে পাগল করার জন্য অস্থির হয়ে থাকে যেন। নাক আর গাল লাল হয়ে গেছে, একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো লাগছে নিশিকে। কি হলো মিস্টার চৌধুরী? নিন, ব্যান্ডেজটা করে নিন, প্রচুর রক্ত ঝরছে। বলো ক্ষমা করেছো? পাগলামো বাদ দিয়ে ব্যান্ডেজটা করে নিন প্লিজ। ওকে, তাহলে জড়তে দাও। যতক্ষণ তুমি আমার ক্ষমা না করেছো ততক্ষণ এই রক্ত ঝরবে। আই কান্ট হেল্প। কি করছেনটা কি? দেখুন বাবা ডাকছে আপনাকে। এইভাবে এখানে দেখলে হার্ট অ্যাটাক করবে। প্লিজ ব্যান্ডেজটা করে নিন আর যান এখান থেকে প্লিজ। ওকে, তাহলে তুমি বলো আমাকে ক্ষমা করেছো, তাহলে আমি চলে যাবো, নয়তো এক পাও নড়ছি না। এদিকে দরজায় আঘাতের মাত্রা বেড়েই যাচ্ছে। নিশি কি করবে বুঝতে পারছে না। করুণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো, কিন্তু নিলয় পাত্তাই দিল না। তার এক কথা, ক্ষমা না করলে সে যাবে না। অবশেষে নিশিকে নিলয়ের জেদের কাছে হার মানতে হলো। সে ক্ষমা করেছে নিলয়কে। নিলয়ও আর দেরি করেনি, উঠে চলে গেছে। নিশি অনেক বলেছিল হাতের ব্যান্ডেজটা করে নিতে, কিন্তু নিলয় শোনেনি। বাবাকে যা তা বুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশি। ব্যালকনির দেয়ালে রক্তের ছাপ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নিশির। নিলয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। ব্যান্ডেজটা করেছে কিনা কে জানে। নিলয়ের হাই পার্সোনালিটিতেই নিশি পাগল হয়েছে। নিলয়ের প্রতিটি কথা নিশিকে চুম্বকের মতো আকর্ষণ করে। আচ্ছা,
নিশি যে নিলয়কে এত ফিল করে, নিলয়ও কি নিশিকে ফিল করে? হয়তো করে, নয়তো এভাবে এত রাতে কেন তার সামনে ছুটে আসবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে নিলয় গিল্টি ফিল করছিল তাই ছুটে এসেছে। না, আর ভাবতে পারছে না নিশি। যদিও নিলয় এতদিনে এমন কোনো বিহেভ করেনি যাতে করে নিশি পজিটিভ কিছু ভাবতে পারে, আবার নেগেটিভ কিছুও তো বোঝায়নি। আমার কি উচিত নিলয়ের সাথে এসব নিয়ে কথা বলা? যদি উনি মাইন্ড করলো, কিন্তু কাল আমি ওনাকে বলবই। এদিকে নিলয় বাসায় এসেই বিছানায় গায়ে লিয়ে দেয়। অনেকদিন পর শান্তিতে ঘুমাবে সে। আজ তার নিশু তাকে ক্ষমা করে দিয়েছে। উফ, ভাবতেই আনন্দ লাগছে। অ্যাপোলজি অ্যাকসেপ্ট করেছো, এবার লাভটাকেও যে অ্যাকসেপ্ট করতে হবে মিস নিশু, বলেই মুচকে হাসি দিল। নিলয়ের মা কিছুক্ষণ আগে চোখের পানি নাকের পানি এক করে হাতে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন। পুরো সময়টাতে নিলয় শুধু মুচকি হেসে গেছে। মা কাঁদতে কাঁদতে একটা ধমকেও দিয়েছেন, ব্যথা পাওয়ার পরও এমন পাগলের মতো হাসছে কেন? তার উত্তরেও নিলয় মাকে একটা মুচকি হাসি উপহার দিয়েছে। নীরা আজ বাড়ি এসেছে, তাই নিশিকেও আসতে হয়েছে তার মান ভাঙাতে, কিন্তু নীরা কোনো কথা শুনতে নারাজ। বিদায়ে নিশিকে জড়িয়ে ধরে কান্না করবে আর সেই ইমোশন ক্যামেরায় ক্যাপচার করা হবে, এমনই প্ল্যান ছিল নীরার। কিন্তু নিশির জন্য তার পুরো প্ল্যান ভেস্তে গেছে, তাই সে নিশির উপর ভীষণ ক্ষেপে আছে। নিশিও হার মানার পাত্রী নয়, চেষ্টা করেই চলেছে। হঠাৎ একটা মেয়ে এসে নীরাকে জড়িয়ে ধরলো। নীরা ঘটনার আকস্মিকতায় চমকে উঠে। নিশিও অবাক হলো। মানুষটাকে চিনতে পেরেই নীরা চেঁচিয়ে উঠল, বৌমণি! কিরে, বিয়ে করে বৌমনিকে ভুলে গেছিস? কি যে বলো না, তুমি তো দেশের বাইরে ছিলে, আমার বিয়েতেও এলে না। এই তো চলে এসেছি, আর যাচ্ছি না। সত্যি? এনিওয়ে বৌমনি, ইউ আর লুকিং হট। ভাইয়া তো তোমায় দেখেই ফিদা হয়ে যাবে। হয়েছে, দুষ্টুমি না করে বলতো নিলয় কই? নিশি আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ওদের কথা শুনে আর কিছু বুঝুক আর না বুঝুক, নিশি এটা বুঝে গিয়েছে যে নিলয় এঙ্গেজড, তাই তো নীরা মেয়েটাকে বৌমণি বলে ডাকছে। নিশি মুখ গোমরা করে বসে আছে। নিজেই নিজের গালে 2-3টা চর বসিয়ে দিতে ইচ্ছে করছে তার। সে একটা হাফ বিবাহিত পুরুষের প্রেমে কিভাবে পড়লো? হাউ কুড শি? নিলয়ের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে পারলে নিশির একটু হলেও শান্তি লাগতো। আর নীরাটা কি ফাজিল, হারামি কোথাকার! একবার তো বলতে পারতো যে তার ভাই এঙ্গেজড, তাহলে নিশির কোমল হৃদয়টা এভাবে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেত না। থ্যাঙ্ক গড নিশি তার ফিলিংস সম্পর্কে কাউকে কিছু বলেনি। বললে নিলয় নিশ্চয়ই খুব মজা নিত। আচ্ছা, আমাকে দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে আমি নিলয়ের প্রতি দুর্বল? বি স্ট্রং নিশু, বি স্ট্রং। বসে বসে এসবই ভাবছিল নিশি। তখনই সামনে নিলয় আর নীরার সো কল্ড বৌমনিকে দেখতে পেল। ওদের দেখেই গা জ্বলে যাচ্ছে নিশুর। যদিও ওদের সাথে আরেকটা ছেলেও আছে যে ক্রমাগত দাঁত বের করে হেসেই চলেছে, তবুও নিশির কিছুতেই সহ্য হচ্ছে না। এত লেগে লেগে গল্প করার কি আছে? তার চেয়ে আঠা দিয়ে শরীরের সাথে পার্মানেন্টভাবে চিপকায় নিলেই তো হয়। হঠাৎ নিশির ফোন বেজে উঠল। চরম বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো নিশি। তার কাছে এই মুহূর্তে পৃথিবীটাকে বিরক্তির স্তূপ বলে মনে হচ্ছে। যা দেখছে সবই বিরক্তিকর লাগছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলো নিশি। ফোনটা রিসিভ না করলে এই কুৎসিত রিংটোনটা ক্রমাগত বাজতেই থাকবে, যা আরো বিরক্তিকর। আর ফোনের অপর পাশে যদি তার বাবা থাকে তাহলে তো কথাই নাই। পৃথিবী উলটপালট হয়ে গেলেও উনি খুব মনোযোগ দিয়ে কল দিয়ে মানুষকে বিরক্তির চরম সীমায় নিয়ে যাওয়ার মতো মহৎ দায়িত্ব পালন করে যাবেন বলে নিশির ধারণা। হ্যাঁ বাবা, বলো কি বলবা? নিশুমা, এটা কেমন কথা? ফোন ধরে তোমার উচিত ছিল সালাম দেওয়া, তা না করে হে বাবা বলো। এটা তো ঠিক না, রীতিমতো অভদ্রতা। বাবা তুমি বলবা নাকি আমি রাখবো? রাখছিস কেন? কথাটা শুন। সেটা শোনার জন্যই তো ফোনটা কানে নিয়ে বসে আছি বাবা। প্লিজ ভনিতা না করে বলো তো কাহিনীটা কি? তুই বড়ই অধৈর্য। যাই হোক, কথাটা হলো তোর ফাহাদ আঙ্কেল এসেছিলেন। কথাটা আগে শুন, আগেই তোর লাগাস কেন পারিনের সাথে তোর বিয়ের ব্যাপারটা। ওকে, ডান করছি। তুই বিষয়ে সিরিয়াস?
অবশ্যই আমি সিরিয়াস। বিয়ে কি ছেলে খেলা নাকি যে সিরিয়াস হব না? তাছাড়া নীরার বিয়ে হয়ে গেছে, তো আমি কেন বসে থাকবো? আমিও বিয়ে করব। তুমি ওনাদের জানিয়ে দাও। এখন রাখছি। বলেই ফোন কেটে দিল। রাগের মাথায় হ্যাঁ বলে দিয়েছে নিশি, নয়তো ওই বলদকে বিয়ে করার কোনো ইচ্ছা তার কোনো কালেই ছিল না। মেয়ের এমন পরিবর্তন দেখে অবাক হলেও ব্যাপক খুশি হয়েছেন তারিকুল ইসলাম। তৃপ্তির হাসি দিয়ে ফোন হাতে নিলেন তিনি। সুখবরটা বাল্যবন্ধু ফাহাদকে এই মুহূর্তে জানাতে চান তিনি। নিলয়দের এগিয়ে আসতে দেখে কান থেকে ফোন নামাতে গিয়েও নামালো না নিশি। নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চায় না সে। তাছাড়া নিলয়কে এটাও বুঝতে হবে যে নিশি ওর প্রতি দুর্বল নয়। কি ভেবে একা একাই কথা বলতে লাগলো ফোনে। হ্যাঁ বাবু, আমি বুঝতে পারছি তো সোনা। তুমিও একটু বোঝার চেষ্টা করো। নীরাকে রেখে আমি কিভাবে আসি বলো তো? এই লক্ষ্মীটি রাগ করে না প্লিজ সোনা, প্লিজ। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। কথাগুলো নিলয়ের কানে পৌঁছালো। রাগে ওর মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। তবুও নিজেকে সামলে নিয়ে নিশির সামনে দাঁড়ালো। এই, কার সাথে কথা বলছিলে? বয়ফ্রেন্ড? নীরার সো কল্ড বৌমনির কথায় রাগ লাগলেও লজ্জামাখা কণ্ঠে সম্মতি জানালো নিশি। এবার নিলয়ের পায়ের নিচের মাটি সরে গেল। নিশির বয়ফ্রেন্ড আছে? কবে থেকে? আর নিশি ওকে বলেনি কেন? এই মুহূর্তে নিশির গালে দুইটা চর বসাতে ইচ্ছে করছে নিলয়ের। তবুও নিজেকে শান্ত রেখে বলে উঠল, কারোর প্রেমলীলা সম্পর্কে আমরা পরেও কথা বলতে পারি। এখন আপাতত তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। নিশির এবার আরো রাগ লাগছে। কি, ও প্রেম লীলা করছিল? তো নিজে যা করছিল সেটা কি কৃষ্ণলীলা? হ্যাঁ, তা ঠিক। আগে পরিচয় হয়ে নেওয়াটাই ভালো। হাই, আমি ইরা, নিলয়ের ছোট্টকালের ফ্রেন্ড। ও হ্যালো, আমি নিশি, নীরার ফ্রেন্ড। আর উনি? ও হলো আমার একমাত্র জামাই। আই মিন হি ইজ মাই হাজবেন্ড। আর উনি? বলে কি হাজবেন্ড? এই মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে নীরা যে ওকে বৌমনি ডাকলো? উফ, যেখানে যায় সেখানে কনফিউশন। তাহলে নীরা আপনাকে বৌমনি কেন ডাকলো? এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আর নীলা যেহেতু বাচ্চা কালের ফ্রেন্ড, তো তখন আমাদের প্রিয় একটা খেলা ছিল বর বউ খেলা। আর খেলায় অলওয়েজ আমি নীলয়ের বউ হতাম। নীরা তখন খুবই ছোট ছিল, ওকেও খেলায় নিতাম। ওকে একদিন বলেছিলাম আমি তার বৌমনি হই। বলতে গেলে বৌমনি শব্দটা খেলার মাধ্যমেই ওর ছোট্ট মাথায় ঢুকে যায়। আর সেই থেকে আজ পর্যন্ত আমায় বৌমনি বলেই ডাকে। তারপর আরবের সাথে আমার রিলেশন হয়, তারপর বিয়ে। কিন্তু নীরা এখনো সেই বৌমনিতেই আটকে আছে। তাই আমি নীরাকে আমার বউনি বানিয়ে ফেললাম। বউ নিয়ে রিস্ক নিতে চাই না। আর বউ যদি এত হট হয় তাহলে তো কথাই নেই। আরবের কথায় সবাই হাসছে, কিন্তু নিশি ফাটছে। আবারও বেশি বুঝতে গিয়ে গন্ডগোল পাকিয়েছে সে। করুণ চোখে নিলয়ের দিকে তাকালো নিশি। নিলয়ও তাকিয়ে আছে, কিন্তু তার চোখে রাগ স্পষ্ট। নিশির টেনশনে হাত পা কাঁপছে। আবারও নিজের গালে দুই তিনটা চর বসাতে ইচ্ছে করছে নিশির। কি দরকার ছিল এত বেশি বোঝার? এখন কি হবে? বাবার প্রতি নিশির হেভি কনফিডেন্স আছে। উনি নিশ্চয়ই এতক্ষণে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে যে নিশি এ বিয়েতে রাজি হয়ে গেছে। এবার তো ওকে বিদায় করেই ছাড়বে। নো ছাড়াছাড়ি। আল্লাহ আমাকে উঠায় নেও। নিশি ক্রমাগত পায়চারি করছে। নিজের উপর সে আজ চরম বিরক্ত। সব সময় তার ফুলিশনেসের জন্য সব উল্টাপাল্টা হয়ে যায়। হঠাৎ কারো ডাকে ফিরে তাকালো নিশি। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আরো বিরক্ত লাগছে নিশির। সাইম, নীরার বরের ফ্রেন্ড। রেস্টুরেন্টে জিজুর সাথে দেখা করতে গিয়ে এই ছেলের সাথে দেখা হয় নিশির। সেই দিন থেকে নিশিকে জ্বালিয়ে মারছে। সাইমকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো নিশি। বেটা ফাজিল, ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আসছিস ভালো কথা, আশেপাশে নজর দিস কেন? যত সব আবাল জনগণ। ফোনের ভাইব্রেশনে নিশির ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়েই বুঝতে পারল নিশি সে তার বিছানায় নেই। কিন্তু নিশির স্পষ্ট মনে আছে সে রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো, কিন্তু গাড়িতে সে ব্যতীত দ্বিতীয় কাউকে খুঁজে পেল না নিশি। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো গাড়ির দরজা লকড। নিশির প্রাণ পাখি যেন নিশির মাঝে আর নেই। সে ভয়ের চোটে আশেপাশে ছুটোছুটি করছে। সে নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছে। এবার কি হবে? ওকে যদি মেরে ফেলে?
নিলয় নিশ্চয়ই ওকে না পেয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিবে। না, এটা তো নিশি কখনো হতে দিবে না। দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে, তবুও পিছু ছাড়বে না। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানে হয় না। অন্য কিছু ভাবতে হবে, মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু কি করবে সেটাই তো মাথায় আসছে না। নিশি বসে বসে এসবই ভাবছিল। হঠাৎ বুঝতে পারলো কেউ একজন গাড়ির দরজা খুলছে। নিশি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়েছে, এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দেওয়া চলবে না, আক্রমণ করতে হবে। এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে। নিশি চোখ খিঁচে বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো। হোয়াট দ্য হেল নিশু? পরিচিত কণ্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি। এমা, এ কি? এ তো নিলয়। আপনি? হ্যাঁ, আমি নিলয়। কেন, অন্য কাউকে আশা করছিলে? হ্যাঁ, তা তো করেছিলাম। না, বলছিলাম যে যে সেটাই, কি বলছিলে? আপনি আমাকে এত রাতে এইখানে কেন এনেছেন, আর কিভাবে আনলেন? উইদাউট পারমিশন কাউকে এভাবে তুলে আনার রীতিমতো অন্যায়। আরে, তোমার সাথে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া তুমি একদিন বলেছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। বাট মহারানী তো ঘুমোচ্ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় তো কিউট লাগছিল যে ডাকতেই চাইনি। তাই কোলে তুলে নিয়ে চলে এলাম। তুমি বড্ড ভারী, তোমাকে নিয়ে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে। উফ। হোয়াট? আপনি আজও বেলকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন, আবার আমাকেও ওই দিক দিয়ে নামিয়েছেন? আল্লাহ, যদি পড়ে গিয়ে মরে যেতাম। চুপ, মাইট দিব একটা। অলওয়েজ উল্টোপাল্টা কথা। আমি তো ছিলামই, আমি থাকলে তুমি পড়ে যাবা? ইম্পসিবল। গট ইট। হয়েছে, মুখকে আর টিটকিরির মতো না করে আইসক্রিম খাও, কলে যাচ্ছে। কি কি বলেন আপনি? আমার মুখ টিকটিকির মতো? এই তো এক্ষুনি বলেন। কই না তো, তুমি ভুল শুনছো। একদম মিথ্যা বলবেন না, বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো, যেতে হবে। জানো 12টা বাজতে 10 মিনিট বাকি। আর ঠিক 12টায় নাকি এখানে আসা সাদা শাড়ি পরে একটা মেয়েকে দেখা যায়। নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে। নিলয়ের ইচ্ছে করছে নিশিকে খুব করে আদর করে দিতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ওটা যে সে মেয়ে না, অতৃপ্ত আত্মা। কি? বলেই লাফিয়ে নিলয়ের গা ঘেঁষে বসলো। নিলয় এমনি নিজেকে সামলাতে পারছে না, আর এই মেয়ে আরও ওর কাছে আসছে। মেয়েটা সত্যি কি কিছুই বোঝে না? এতটা অবুঝ কেন? নিলয় এখন উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে না, তাই শক্ত কণ্ঠে বলল, গায়ের সাথে লেগে বসছো কেন? সরে বসো। এভাবে বলার কি আছে? সে মোটেও শখ করে বসেনি, ভয় লাগছিল তাই বসেছে। আর নিজে যে ওকে কোলে তুলে এখানে নিয়ে এসেছে। নিশি কি কিছু বলেছে? নিশি মুখ ফুলিয়ে সরে বসলো আর বিড়বিড় করতে লাগলো। আধা ঘন্টা হলো গাড়ি চলছে। কোথায় যাচ্ছে সেদিকে নিশির খেয়াল নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। নিলয় আর চোখে দেখছে আর মিটিমিটি হাসছে। আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরে তাকাতেই দিল এক চিৎকার। আ এই এই, আপনি আমায় কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আপনি মেরে ফেলবেন না তো আমায়? হায় আল্লাহ, এখন কি হবে আমার? লাইক সিরিয়াসলি, তোমার মাথায় কি অলওয়েজ এসব ফলিশ চিন্তাবার্তা ভাবনা করে? একদম কথা ঘুরাবেন না। আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আপনার, তাই না? তাই তো এত আদর করে আইসক্রিম খাওয়ালেন। আমার তো আগেই বোঝা উচিত ছিল। এবার নিলয় রেগে গেল। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরা কাপড় দিয়ে নিশির হাত পা আর মুখ বেঁধে দিল। এবার নিশি আরও ভেবাচেকা খেয়ে গেল। ছুটোছুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরও 10 মিনিট পর গাড়ি থামলো। আরও 2 মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে নিয়ে হাত পা আর চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে চোখ মিটমিট করে তাকালো নিশি। আর তাকিয়েই অবাক হলো, নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। গোলাপের পাপড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে আছে। চারিদিকে বেলুনের ছড়াছড়ি। একটু ডিস্টেন্স রেখে বেলি ফুলের মালা ঝুলে পড়ছে ছাদ থেকে। তাতে বিভিন্ন রঙের কাঠ ঝুলে আছে।
নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো। সবটা কার্ডে বিভিন্ন শেপে লেখা ভালোবাসি। আর একটু সামনে এগোতেই দেয়ালে বড় করে লেখা তুমি আছো তাই আমি তোমাতে হারাই। নিশি মনের অজান্তেই হেসে দিল। চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে ভীষণ খুশি, ভীষণ। এই দিনের অপেক্ষায় তো কেটেছে কত রাত। হঠাৎ নিলয়ের কণ্ঠ পেয়ে পেছন ফিরে তাকালো নিশি। হাঁটু গেড়ে বসে আছে নিলয়। নিশু, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই। আমি শুধু তোমার ইমপারফেক্ট জিনিসগুলোতেই মুগ্ধ থাকতে চাই সারাটি জীবন। আমি তোমার মায়াবী হাসিটার কারণ হতে চাই, তোমার কান্নার প্রতিটি ফোঁটা আমার নাম খুঁজে পেতে চাই, তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দেবে কি আমায় এক টুকরো ভালোবাসা? নিশি কান্না মাখা চোখ দুটি দেখে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় মুচকে হাসি দিয়ে নিশির হাতে রিংটা পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল নিশিকে। ফিসফিসিয়ে বলে উঠল, নিশু, আমার চাওয়ার কথাটা তো বললাম, তোমারটা তো বললে না। বৃষ্টি ভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টু মিষ্টু খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুরবেলায় হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটির দিনের বৃষ্টিতে এক গুচ্ছ কদম ফুল হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই। কি দেবে আমায় সেই সুযোগ? নিলয় অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। মেয়েটার শরীরের প্রতিটি কণায় কণায় যেন মায়ায় জড়ানো, যে মায়ায় নিলয় হারিয়ে যেতে চায় প্রতিনিয়ত। নিশির বলা কথাগুলো নিলয়ের কানে এখনো কড়া নেড়ে যাচ্ছে। আজ নিলয় ভীষণ খুশি। তার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ কেউ পরম আদরেও ঝুলিতে ঢেলে দিয়েছে। নিলয় এবার নিশিকে ছেড়ে ওর থেকে 2 পা পিছিয়ে গিয়ে নিশির দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। নিলয়কে হাসতে দেখে নিশি ভ্রু কুঁচকে তাকালো। কি ব্যাপার, এভাবে তাকি? এটুকু বলে নিলয়ের চোখ অনুসরণ করে। নিজের দিকে তাকাতেই চমকে উঠল নিশি। এ কি, নিশির গায়ে তো ওড়না নেই, আর নিলয় তার উন্মুক্ত বুকের দিকেই এভাবে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিশি তাড়াতাড়ি উল্টো ঘুরে গেল। ছি ছি, নিজের প্রতি তার প্রচণ্ড রাগ লাগছে। এতক্ষণ সে ওড়না ছাড়া নিলয়ের সামনে বসেছিল, ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আর তার সাথে নিলয়ের এমন দুষ্টু চাহনি। আপনি আসলেই একটা লুচু। এভাবে লুচুদের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য। আর আমার ওড়না কই? হ্যাঁ, আমাকে আনছেন তো, ওড়না বাসায় ফেলে আসছেন কেন আপনি? নিশির অবস্থা দেখে নিলয় হাসতে হাসতে নিশির দিকে এগিয়ে গেল। নিশি গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় গায়ের জ্যাকেটটা খুলে নিশির গায়ে জড়িয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, প্রেমে তো আমি তোমার পড়েছি, ঢুকেছি তো তোমার চোখে, হারিয়েছি তো তোমাতে, তাহলে ওনার কথা কেমনে মনে থাকবে বলো? আজীব, এটা কেমন লজিক? প্রেমে পড়লেই যে দুনিয়ার সব ভুলে যেতে হবে এমন কোনো রুলস আছে নাকি? এসব গাঁজাখুরি লজিক আমাকে দেখাবেন না একদম। হ্যাঁ, আরে রাখছো কেন জান? আমার কি এতে খেয়াল আছে ছিল নাকি যে তোমার শরীরে ওড়না আছে কিনা? ভাবলা? নিলয় তার মুখটা নিশির কানের সাথে লাগিয়ে ঠোঁটে দুষ্টু হাসি মিশিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আসলে অনেক হট দেখাচ্ছিল তোমায় উইদাউট ওড়না, তাই ভাবলাম শীতের দিন কিছু হটি জিনিস সাথে রাখলে তো মন্দ হয় না, শীতটাও কম লাগবে, কি বলো? নিলয় কথা বলতেই নিলয়ের ঠোঁট নিশির কান স্পর্শ করতে লাগলো অনবরত। নিশি নিলয়ের এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। পরক্ষণেই নিলয়ের বলা কথা শুনে এক ঝটকায় নিলয়কে ছাড়িয়ে রাগী চোখে নিলয়ের দিকে তাকালো। ইউ লুচু কোথাকার! নিলয় এবার হু হু করে হেসে উঠল। ওর হাসির শব্দ যেন পুরো রুমে ঝংকার তুলছে। নিশি আর রেগে থাকতে পারল না। কি ভয়ঙ্কর হাসি নিলয়ের! এই হাসি নিশিকে মেরে ফেলতে পারে বারবার। নিশি অবাক চোখে নিলয়কে দেখছে। এই অসম্ভব সুন্দর ছেলেটা ওকে ভালোবাসে ভাবতেই একটা স্বর্গীয় সুখ শরীরকে শিহরিত করছে প্রতিনিয়ত। নিলয় এখনো হাসছে। হাসির আমেজে ওর শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। নিশি মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিলয়ের দিকে এগিয়ে গেল। নিলয়ের এক কদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিশিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে হাসি থামিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিশি নিলয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পা দুটো হালকা উঁচু করে 2 হাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে দাঁড়ালো। নিলয় এবার ভরকে গেল। নিশি ঠিক কি করতে চাইছে তা তার বোধগম্য হচ্ছে না। নিশু,
আর কিছু বলার সুযোগ দিল না নিশি। নিলয়ের চুলগুলোতে হাত ডুবিয়ে নিজের কাছে টেনে এনেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। নিশি এমন কিছু করতে পারে তা ওর ধারণার বাইরে ছিল। নিশি অনবরত কিস করে যাচ্ছে আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠোঁটে কামড় পড়তেই ওর টনক নড়ল। নিশি ঠোঁটে একটা কামড় বসিয়েই সরে যেতে নিচ্ছিল, তখনই নিলয় নিশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। এক হাতে কোমর পেঁচিয়ে আরেক হাতে নিশির চুলগুলো আঁকড়ে ধরে। ব্যস্ত হয়ে পড়ল নিশির ঠোঁটের স্বাদ নেওয়ার নেশায়। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল নিলয়, তাও নিশির ছোটাছুটিতে। দুজনেই হাঁপাচ্ছে। লজ্জায় লাল হয়ে যাওয়া নিশির মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিলয়ের দিকে আর চোখে তাকাতেই নিলয়ের নেশা ধরা চোখ দুটোতে চোখ পড়ল নিশির। এই চাহনি নিশির সহ্য হচ্ছে না, তাই এবার ছুটে গিয়ে নিলয়ের বুকেই মুখ গুজল। তার লজ্জার উৎসাহটাই পারে তাকে লজ্জা থেকে মুক্তি দিতে। নিশু, এভাবে পাগল করো না আমায় প্লিজ। আমার নেশা কাটিয়ে ওঠার মতো শক্তি আমার নেই। এত কাছে এসো না, মারা পড়বে আমার ভালোবাসায়। আমার প্রতিটি ছোঁয়া পাগল করে দেয় আমায়। নিলয়ের এমন নেশা ভরা কণ্ঠে চমকে উঠে নিশি। মাথা তুলে নিলয়ের মুখের দিকে তাকাতেই চোখ দুটো আটকে যায় নিলয়ের চোখে। এই টলমলে চোখ দুটোতে নিশি শুধু ভালোবাসা দেখতে পাচ্ছে, নিজের জন্য একরাশ ভালোবাসা। মনের অজান্তেই বলে উঠল নিশি, মরে যেতে চাই, খুব করে চাই। ভালোবাসি আমি আপনাকে, খুব বেশি ভালোবাসি। নিলয় নিশিকে আরো শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলে হয়তো এখনই হারিয়ে যাবে। আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যেও না প্লিজ। মরে যাব, শেষ হয়ে যাব। তুমি আছো তাই বেঁচে আছি। সবসময় এভাবে জড়িয়ে রেখো আমায়। নিশিও শক্ত করে জড়িয়ে ধরল নিলয়কে, যার অর্থ এই, কখনো ছাড়বো না, তুমি চাইলেও না। নিলয় ড্রাইভ করছে আর নিশি সিটে পা তুলে বসে নখ কামড়াচ্ছে। মুখে চিন্তার ভাব স্পষ্ট। হেই, হোয়াট হ্যাপেন? কখন থেকে দেখছি এভাবে বসে নখ কাটছো? ব্যাপার কি? এক্সকিউজ মি, আমি মোটেও নখ খাচ্ছি না, দাঁত দিয়ে নখ কাটছি। হ্যাঁ, ও, আমি আরো ভাবলাম কুদার ছুটে নখকে ললিপপ ভেবে খাওয়া শুরু করে দিয়েছো। ইস্যু পাখি, আমি কি তোমার কুদার তো রাখতে পারি বলো? গাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, তবে আমার কাছে মিষ্টি চকলেট আছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দিস। ইউ, ছি, আপনি সত্যি একটা লুচু। লুচুর কি দেখলা? আমি তো শুধু বলছি, আর তুমি যে। বলেই কিটকিটিয়ে হেসে উঠল। নিশিও শুরু করে দিল উড়াধুরা কিল দিতে। নিশির এমন কাণ্ডে এবার তো নিলয় হেসেই খুন। রাত 3:20 নিলয় নিশিকে ওর রুমে পৌঁছে দিয়ে বাসায় ফিরছে। নিশিকে রুম পর্যন্ত পৌঁছাতে তাকে ব্যাপক বেগ পেতে হয়েছে। নিশির একটাই কথা, সে মই বেয়ে উঠবে না। পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে নিলয় আর তাকে বিয়ে করবে না। নির্ঘাত কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে সুইজারল্যান্ড হানিমুনে চলে যাবে। এসব ফালতু কথায় রাগ উঠলেও নিজেকে শান্ত রেখে নিশিকে বোঝানোর চেষ্টা চালিয়ে গেছে সে, কিন্তু নিশির কাছে সব যুক্তি ব্যর্থ। অবশেষে নিলয়কে কসম করে বলতে হয়েছে, শুধু হাত পা কেন, নিশির শরীরের 206টা হাড় ভেঙে গেলেও নিশিকে সে বিয়ে করবে। নিশির এসব বাচ্চামো স্বভাবগুলো মনে করে নিজের অজান্তেই হেসে ওঠে নিলয়। মেয়েটাকে সে খুব ভালোবাসে, সাথে তার বাচ্চামোগুলোকেও। দুপুর 1টা, নিলয় নিশির বাসার সামনে দাঁড়িয়ে আছে। সকাল 10টায় ঘুম থেকে উঠেই নিশিকে কল দিয়েছে সে, কিন্তু এখন পর্যন্ত নিশির কোনো পাত্তা পায়নি। না ফোন ধরেছে আর না মেসেজের রিপ্লাই দিয়েছে। নিলয় প্রচণ্ড রকম রেগে আছে। নিশিকে সামনে পেলে সে রীতিমতো মাথায় তুলে আছাড় দিত, কিন্তু ওখানেই সমস্যা, ওকেই খুঁজে পাচ্ছে না নিলয়। বাড়ির দারোয়ানকে টাকা খাইয়ে যা জানতে পারলো তা হলো নিশি সেই সকালে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফিরেনি। এবার নিলয়ের টেনশন হচ্ছে। সে ভার্সিটিতেও খোঁজ নিয়েছে, নিশি ভার্সিটিতেও যায়নি তো গেল কই? নিশির বাবা গম্ভীর মুখে বলে উঠলেন, মানে কি? আমার মেয়ের বিয়ে অথচ আমি জানি না? হ্যাঁ জানেন না, কিন্তু এখন জানলেন। শুনলাম মেয়ের জন্য পাত্র খুঁজছেন, ছেলে আমাদের 1 নাম্বার। এই বিয়ের সম্বন্ধের জন্য 2 মিনিটও লেট করা যায় না, তাই সকাল সকাল পুরো পল্টন নিয়ে চলে এলাম। খুব ভালো কথা, যদি 2 মিনিটও ওয়েট করা না যায় তাহলে ওয়েট করা উচিতও নয়, অনুচিত কাজ করা আরও বেশি অনুচিত। সেই হিসেবে আরিফ সাহেব খুব ভালো কাজ করেছেন।
তারিকুল রহমানের নিজেরও খুশিতে গদগদ হওয়া উচিত। তার মেয়ের জন্য কেউ বাড়ি বয়ে পুরো পল্টন নিয়ে হাজির হয়েছে, কিন্তু তিনি খুবই বিমর্ষ হয়ে বসে আছেন। তার বিমর্ষতার প্রধান কারণ হলো নিশি। সে দৃঢ় কণ্ঠে বলে দিয়েছে দ্বিতীয়বার বিয়ের কথা উঠলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা তাকে বড্ড ভাবাচ্ছে। একমাত্র মেয়ে বিয়ের ভয়ে পালিয়ে গেছে, ব্যাপারটা বড্ড বাজে শোনায়। তাছাড়া এই রিস্কটাও তিনি নিতে চাচ্ছেন না। আবার আরিফ চৌধুরীর কথা মতো 1 নাম্বার ছেলেটাকে হাতছাড়াও করতে চাইছেন না। কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আর আপনার হাত কাঁপছে কেন? এত ঠান্ডায় আপনি ঘামছেনই বা কেন? শরীর খারাপ লাগছে? ভালোবাসি নিশু, খুব বেশি ভালোবাসি। নিশি নিলয়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কে বলছে নিলয়? এতক্ষণে নিশি নিলয়কে খেয়াল করলো। অগোছালো চুল, ব্ল্যাক টি শার্ট, তার সাথে এশ কালারের 3/4 প্যান্ট, সবকিছু মিলিয়ে একটা পাগল পাগল ভাব চোখে মুখে। আর নিলয়ের এই পাগল পাগল লুকটাই যে অন্য একজনকে পাগল করতে যথেষ্ট। ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্টটা কি সুন্দর মানিয়েছে। সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। নিশি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। নিলয় আগের মতোই অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিশি হঠাৎই নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিশিকে দেখে নিলয় ঘুরে যেতে নিলেই নিশি নিলয়ের টি শার্টের কলার চেপে ধরল। নিলয় অবাক চোখে নিশিকে দেখছে। দুজনের হার্টই খুব ফাস্ট বিট করছে। নিশি ধীরে ধীরে কলার ছেড়ে দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল। পা দুটো একটু আলগা করে উঁচু হয়ে দাঁড়াতেই কোমরে হাত দিয়ে নিশিকে আলগে ধরে দাঁড়ালো নিলয়। নিলয় নিশির চোখের ভাষা বুঝে গেছে। তার চোখ দুটোতে নিলয়কে কাছে পাবার আকুতি স্পষ্ট। নিশিকে আরো কাছে টেনে নিয়ে যেই না নিশির ঠোঁটগুলোকে ছুঁয়ে দিবে, ঠিক তখনই দরজায় টুকা পড়ল। নিশির বাবা দরজার ওপাশে দাঁড়িয়ে ননস্টপ ডেকেই চলেছে। নিলয়ের এবার প্রচুর রাগ লাগছে। এই বেটাই একমাত্র শ্বশুর যে অলওয়েজ মেয়ে আর তার জামাইয়ের মধ্যে চলে আসে। নিলয়ের ইচ্ছে করছে তার হবু শ্বশুর নামক এই পদার্থকে ম্যানহোলের পানিতে চুবাতে। নিশি করুণ চোখে একবার নিলয়ের দিকে তো একবার দরজার দিকে তাকাচ্ছে। নিলয় আর কিছু না বলে নিশিকে ছেড়ে দিয়ে ব্যালকনি দিয়ে নিচে নেমে গেল। আর নিশিও পা বাড়ালো দরজার দিকে। বাবা, আমি বিয়ে করব। নিলয়ের মুখে কথাটা শুনেই স্তব্ধ হয়ে গেলেন আরিফ চৌধুরী। তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে করলার রস খাইয়ে দিয়েছেন, যা এখন কিছুতেই হজম হচ্ছে না। নিলয়ের মাও বেশ অবাক হলেন। যে ছেলেকে 2 বছর যাবৎ বিয়ের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে, সে আজ নিজে এসে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। নিলয়ের মায়ের চিন্তায় বাধা হয়ে দাঁড়ালো নীরার চিৎকার। হোয়াট? ভাইয়া, তুই বিয়ে করবি? হোয়াট নিরু? বিয়ে করবি না মানে কি? ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, তো বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুমি চেঁচাচ্ছ কেন? বসো তো। বিয়ে করবি মানে কি? বিয়ে করবো না মানে বিয়ে করব, সিম্পল। এখানে তো মানে আসছে কেন বাবা? উফ মা, এত প্রশ্ন কেন করছো? তোমরা যখন বিয়ের কথা বলতে আমি কোনো প্রশ্ন করছি, তাহলে এখন কেন? আমি বিয়ে করব বলার জন্য কি আমাকে ফর্মাল গেটআপে আসতে হবে নাকি? ওকে, তাহলে আমি চেঞ্জ করে আসি। আমি নিশিকে বিয়ে করব, এবং এই সপ্তাহেই করব। কিভাবে আমি জানি না, কিন্তু বিয়েটা আমি করবই। নিলয়ের কথাটা শুনে আরেক দফায় অবাক হলো সবাই। নীরা আবারও চিৎকার করে উঠল। নিশি মানে? কোন নিশি? আমার বেস্টু? নীরার খুশি দেখে কে? সে তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। নিলয়ের বাবা মা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তবে তারাও যে বেশ খুশি তা তাদের চোখ মুখে স্পষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো কাল সকালেই নিশির বাবার সাথে কথা বলবেন আরিফ চৌধুরী। নিলয় কোনো রকম রিস্ক নিতে চায় না। তাছাড়া আরিফ চৌধুরীও নিশিকে বেশ পছন্দই করে। রাত 1:25। নিশি বিছানায় এপাশ ওপাশ করছে। তার কিছুতেই ঘুম আসছে না। তার প্রধান কারণ হলো নিলয়। নিশির কেন জানি নিলয়কে খুব দেখতে ইচ্ছে করছে। শুধু দেখতে নয়, ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠে বসলো নিশি। ফোনটা হাতে নিয়েই নিলয়কে কল দিল। নিশি ভেবেছিল নিলয় হয়তো ঘুমে বিভোর, ফোনটা রিসিভ হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে নিলয় ফোন রিসিভ করলো। হ্যালো নিশু, ঘুমটা কেড়ে নিয়ে আবার জিজ্ঞেস করছো ঘুমিয়েছে কিনা? আমি আপনার ঘুম কেড়ে নিতে যাব কেন? আপনি ঘুমান না, আমি মানা করেছি নাকি? কি করে ঘুমাই? আমার নিশু পাখির ঘুম সে উদাও হয়ে গেছে। তো নিশু পাখি, এত রাতে চোখে ঘুম নেই? আমাকে মিস করছিলে বুঝি?
আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। খুব করে ইচ্ছে করছে আপনাকে ছুঁয়ে দিতে। ইস নিশু পাখি, প্লিজ এভাবে বলো না, কন্ট্রোল না হই বেবি। ফাজলামো করবেন না তো, আই এম সিরিয়াস। আচ্ছা তাহলে আজ ছাদে চলে আসো, আমার হবু শ্বশুর বাড়ির ছাদে। মানে হোয়াট? তার মানে আপনি আমাদের ছাদে? ইয়েস বেবি কাম। নিশি হালকা পায়ে এগিয়ে যাচ্ছে ছাদের দিকে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা একটু বেশি ছটফট করছে। একেই হয়তো বলে লুকোচুরি প্রেম। ছাদে পা রাখতেই কেউ হাতটা টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। প্রথম দফায় চমকে গেলেও নিলয়কে দেখে হাফ ছেড়ে বাঁচল। উফ, আপনি! আমি তো ভয় পাইয়ে গিয়েছিলাম। নিলয় কাছে আসতেই নিশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আজ যেন একটু বেশি লজ্জা পাচ্ছে সে। এ কাঁপছো কেন? কিছুই তো করিনি, এখনই তো কাঁপাকাঁপি, তাহলে তো বাসর রাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। দেখুন, ছাড়ুন প্লিজ। আরে তুমি তো বললা যে আমাকে ছুঁয়ে দেখতে চাও, নয়তো ইউ নো না আমি অতি ভদ্র ছেলে, আমি অলওয়েজ মেয়েদের থেকে দুহাত দূরে। বলেই একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল নিলয়। এতক্ষণে নিশি যেন বুক ভরে শ্বাস নিল। আপনি আর ভদ্র কখনো না, সবার সামনে ভদ্র সাজার ড্রামা করেন আপনি। তা আমি বেশ বুঝতে পেরেছি। আমার সামনে আসলেই তো লজ্জামো শুরু করে দেন আপনি। কি তুমি এটা বলতে পারলা? তোমাকে প্রপোজ করার পর থেকে ফার্স্ট কিস করছিলে। তাছাড়া সবার সামনে ভদ্র হয়ে থাকলেও সুন্দর মেয়েদের সামনে ভদ্র হয়ে থাকা যায় বলো? আপনি এমন ছি, তার মানে সব মেয়েদের সাথে আপনি এমন করেন? না, শুধু সুন্দরী মেয়েদের সাথে। আর আমার কাছে সুন্দরী মেয়ে হলো আমার মা আর তুমি। এর মধ্যে একজনকে আমি শ্রদ্ধার চোখে দেখি, অন্যজনকে ভালোবাসা। প্লিজ ছাড়ুন, আর দূরে গিয়ে দাঁড়ান প্লিজ। ওয়াই আর ইউ স্ট্রামারি? নিলয় মুচকি হাসি দিয়ে নিশিকে ছেড়ে দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। ঠোঁটে এক টুকরো নটি স্মাইল ঝুলিয়ে এক দৃষ্টিতে নিশিকে অবজার্ভ করছে সে। নিলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি লজ্জায় কুঁকড়ে গেল। বারবার শানের আঁচল ঠিক করতে লাগলো। নিশির হাব ভাব দেখে নিলয়ের এবার প্রচুর হাসি পাচ্ছে। তবু নিজেকে সামলে নিয়ে নিশিকে আরেকটু লজ্জায় ফেলতেই বলে উঠল, স্ট্রারি ইউ নিশু, আর ইউ লুকিং সো হট। নিশির তো এবার যায় যায় অবস্থা। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। নিলয়ের এই দৃষ্টি সহ্য করার ক্ষমতা আর নেই নিশির। তাই শেষমেশ নিলয়ের বুকেই আশ্রয় নিল সে। এদিকে নিলয় শরীর কাঁপিয়ে হাসছে। হঠাৎ পেছন থেকে আলো এসে পড়ায় পেছনে ফিরে তাকালো। এই গাইস, রোমান্স কেমন চলে? নিশি এবার ছুটে পালালো। এরা যে সবাই খাপছাড়া স্বভাবের তা বোঝা হয়ে গেছে। সকাল 6টা বাজে। তুমুল গতিতে কলিং বেল বেজে চলেছে। নিশির বাবা ব্যাপারটাই চরম বিরক্ত। শীতের সকালে ভেঙে দরজা খুলতে যাওয়ার মতো বোকামি তিনি কিছুতেই করতে চাচ্ছেন না। কিন্তু দরজার ওপাশের ইডিয়েটটাকে কান মলে দেওয়ার তীব্র ইচ্ছেটাকেও দমন করতে পারছেন না। অবশেষে তীব্র ইচ্ছার বশবর্তী হয়ে তাকে বিছানা ছাড়তে হলো। চোখ মুখ শক্ত করে দরজা খুলে দিলেন। উদ্দেশ্য দরজার ওপাশের মানুষটিকে এক দফা ছেড়ে দেওয়া। কিন্তু দরজাটা খুলেই বোকা বনে গেল। প্রায় 20-30 জন মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর সবার মুখেই সুখী সুখী ভাব, আর হাতে গিফট আর মিষ্টির বাক্স। সবচেয়ে অবাক হলেন আরিফ সাহেবকে দেখে। আরে এ তো নীরার বাবা, কিন্তু এখানে কেন? কোনো আন্দোলনে যোগ দিয়েছেন নাকি পরিবার সমেত? নতুন কোনো আন্দোলন হতেও পারে। কাল রাতে টিভি চালিয়ে দেখেননি তিনি। হয়তো কাল রাতেই এর ভূমিকা অংশ শেষ হয়েছে। ওনার ভাবনায় ছেদ ঘটিয়ে আরিফ সাহেব বলে উঠলেন, ভেতরে ঢুকতে দিবেন না মিস্টার? আরিফ সাহেবের কথায় উনি দরজা থেকে সরে দাঁড়ালেন। জি, ঢুকতে অবশ্যই দিব, কিন্তু এতগুলো মানুষকে বসতে দেওয়ার মতো আসবাব হবে কিনা তাই ভাবছিলাম। নিশির বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলে কি, তার মেয়ের বিয়ে অথচ সে জানে না? আর পাত্রই বাকে। আজ নিশির বিয়ে। বুকের ভেতর অজানা এক অনুভূতির দানা বেঁধে চলেছে ক্রমাগত। চারপাশে চেঁচামেচি, হইচই, সবই যে তাকেই কেন্দ্র করে ভাবতেই অবাক লাগছে নিশির। ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে চলেছে আজ। হাজারো স্বপ্নগুলো আজ ডানা মেলবে আকাশে। এত আনন্দের মধ্যেও চাপা কষ্ট আর ভয় যেন আঁকড়ে ধরছে নিশিকে। কি হতে চলেছে তার জীবনে? জীবনটা কোন পর্যায়ে পৌঁছাবে কে জানে। বাবার রাজকন্যাটি থেকে অন্যের বাড়ির বউ হয়ে যাচ্ছে সে। সব গল্প, রাগ, অভিমানের সাথী বাবাকে ফেলে যেতে হবে ভাবতেই কান্না পাচ্ছে।
তবু তো যেতে হবে, এটাই যে নিয়ম, এটাই যে বাস্তবতা। নিলয়ের গাঁজাখুরি যুক্তি আর প্ল্যান তারিকুল রহমান বেশ বুঝতে পেরে গিয়েছিলেন। ফাহিম তারিকুল রহমানকে ফোন করে আগেই সবটা বলেছিল। প্রথমে রাগ হলেও মেয়ের খুশির জন্য নিজের রাগে মাটি চাপা দিয়েছেন। সব কিছু জানার পরও এত ড্রামা শুধু তার মেয়ের রিয়েকশনটা দেখার জন্য। কিন্তু অবশেষে ছেলে মেয়েদের অস্বস্তিতে না ফেলে চেপে গেছেন বিষয়টা। মেয়ে তার কথা লুকোতে শিখে গেছে, কারোর জন্য ভালোবাসাটা আগলে রাখতে শিখে গেছে ভেবে শুধু মুচকি হেসেছিলেন তিনি। নিলয়কে আর কোনো ফালতু যুক্তি দেখানোর সুযোগ না দিয়েই বিয়ের ব্যাপারটা সেরে নিয়েছেন তিনি। মেয়ের ভালো থাকার উপর আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছুটি না। নিলয় ঘরে ক্রমাগত পায়চারি করছে। বর বেশে অসম্ভব সুন্দর লাগছে তাকে, কিন্তু সেদিকে মশাইয়ের খেয়াল থাকলে তো, তার খেয়াল তো আটকে আছে কখন নিশির কাছে যাবে। তার উপর তার ভালোবাসাটাকে আজ নিজের করে পেতে চলেছে। ভাবতেই শরীর কেঁপে উঠছে নিলয়ের। এই মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে সে। কখনো জোকারদের মতো আচরণ, তো কখনো হিরোগিরি। সব কিছু তো আজকের দিনটার জন্যই। বাসর ঘরে বসে আছে নিশি। বিয়েটা হয়েই গেল শেষ পর্যন্ত। বিয়েতে নিলয় যে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তা নিশি না তাকিয়েই বুঝতে পেরেছে। আর নিলয়ের বন্ধুদের পিঞ্চ করে বলা কথাগুলো কানে এসেছে নিশির। লজ্জায় লাল টমেটো হয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসেছিল সে। নিলয়কে দেখার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও নিলয়ের বন্ধু আর নিশির বান্ধবীদের জন্য সেই ইচ্ছে দমন করতে হয়েছে তাকে। একটু পরেই দরজা খুলে নিলয় ঘরে পা রাখল। নিলয়ের পায়ের শব্দেই নিশির লজ্জা, অজানা ভয়, আনন্দে যেন কুকড়ে গেল। কি অদ্ভুত ফিলিংস। নিলয় নিশির পাশে বসে বলে উঠল, নিশু, শার্টে চেঞ্জ করে হালকা কোনো শাড়ি পরে ফ্রেশ হয়ে নাও, গো। নিলয়ের কথায় নিশি হালকা মাথা নেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সত্যি সে অনেক টায়ার্ড। এই ভারী শাড়ি পরে ওর জীবনটা বেরিয়ে আসার উপক্রম। শাড়ি নাকি আস্ত পাহাড় কে জানে। নিশি ড্রেসটা চেঞ্জ করে একদম শাওয়ার নিয়েই বের হলো। শরীরটা কেমন হালকা লাগছে এখন। ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখতেই একটানে নিশিকে কোলে তুলে নিল নিলয়। নিশি প্রথম দফায় ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল। এতক্ষণে নিলয়ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। নীল রঙের একটা হালকা সুতি পাঞ্জাবি তার পরনে। ফর্সা গায়ে যেন নীল রংটা খেলে গেছে। নিশিকে কোলে নিয়েই সোফায় বসে পড়ল নিলয়। নিশির দৃষ্টি শুধু নিলয়ের মুখের উপর। আশেপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই আছে। নিলয়ের ডাকে নিশির ঘোর কাটল। একটু নড়ে চড়ে বসে আবারও নিলয়ের দিকে তাকালো। কি হলো, হা করো। ম্যাডাম, খেতে হলে তো হা করতেই হবে। এতক্ষণে নিশি খেয়াল করে দেখলো টি টেবিলে খাবার রাখা। খাবার দেখেই মনে পড়লো আজ সারাদিন সে কিছু খায়নি। আসলে টেনশনেই খেতে পারেনি। এত টেনশনে খাওয়া যায় নাকি? আপনি কি করে জানলেন আমার ক্ষুধা লেগেছে? কারণ আমি আমার বউকে খুব ভালো করে চিনি। সে যে আজ থেকে খেতে পারবে না তা না আমার জানা। এবার জটফট খেয়ে নাও, রাত তো চলেই গেল। বেবি, লোক 12টা বাজে। বেবি, লোক 12:30 বাজে। ফার্স্ট লোক, তোমাকে আর অনেক কিছু খাওয়ানোর বাকি। আপনি চুপ করুন তো, যত সব বাজে কথা। আচ্ছা, আপনি খেয়েছেন তো? জি ম্যাম, আমি খেয়েছি। আপনার বর আবার না খেয়ে থাকতে পারে না। নিলয়ের মুখে বর কথাটা যেন নিশির বুকে দোলা দিয়ে গেল। হ্যাঁ, এই কিউট করে ছেলেটা ওর স্বামী। ভাবা যায়, হাজারটা মেয়ে যার জন্য পাগল, আজ সেই ছেলেটা ওর নিজস্ব সম্পত্তি। শুধুই তার, শুধু এবং শুধুই তার। নিলয়ের কোলে বসে বাচ্চাদের মতো খাচ্ছে নিশি, আর নিলয় মুচকি মুচকি হাসছে। না, ভাবছি আমার বাচ্চাদের মা হিসেবে তোমাকে কেমন দেখাবে। এমনিতে তো তোমাকে বাচ্চা বাচ্চা লাগছে, হট অ্যান্ড সেক্সি বাচ্চা। আপনি বাচ্চারা মানে কয় বাচ্চার কথা ভাবছেন আপনি? বেশি না, এই তো 10 থেকে 12টা। তুমি বললে এর থেকেও বেশি নিতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। কি 12টা? পাগল নাকি? একদম পাগল। তোমার প্রেমে পাগলামি লাস্ট স্টেজে চলে এসেছি গো। পানি খাওয়ানো শেষ করে নিশির মুখ মুছে দিয়ে প্লেটটা সরিয়ে রেখে আবারও নিশির সামনে এসে দাঁড়ালো। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কথাটা শুনে মুচকি হেসে নিশিকে আবারও কোলে তুলে নিল নিলয়। কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, বাংলাদেশের প্রোডাকশনটা আরেকটু বাড়িয়ে দিই, কি বলো?
আজ ওদের ভালোবাসার পূর্ণতা পাবে। হাজারো টেনশনের পাহাড়কে দূরে সরিয়ে আজ ভাসবে ভালোবাসার গহীন সাগরে। বেঁচে থাকুক ভালোবাসাগুলো এভাবেই, ওরা ওদের কাজ করুক, আমরা বিদেয়ী হই। কি দরকার কাবাবে হাঁটি হওয়ার?